আসসালামু আলাইকুম। কালকে আমার ২টা ভিডিও পোস্ট করা হয়েছিল। তো আমি জানি না আসলে কয়জন ভিউ হয়েছে কিছু, যেহেতু আমার চ্যানেলটা নতুন। আ সম্ভবত মানুষ দেখেছে তবে স্ক্রল করে চলে গেছে। আচ্ছা, আমি এই ঘটনাটার আপডেট জানাচ্ছি। কালকে আমি ভিডিও পোস্ট করার পরে আমি আমার হাসব্যান্ড সহ এলাকার টঙ্গী কলেজ গেটের একটা অ্যাসোসিয়েশন আছে ইউথ রেভলিউশন নামে। ওনারা আমি চলে আসার পরে বাসটাকে আটক করে পুলিশকে ফোন দেয়। আমার হাজব্যান্ড 999-এ কল দিয়েছিল। তো টঙ্গী পশ্চিম থানার যে পুলিশ আছেন তারা ঘটনাস্থলে আসেন। এসে হচ্ছে আপনার বাসের মধ্যে যে 2 জন ড্রাইভার ছিল, 2 জন ড্রাইভারের মধ্যে একজন পালিয়ে গিয়েছিল, আরেকজন ড্রাইভারকে ওইখানেই আটক করা হয়েছিল ঘটনাস্থলে। সেখান থেকে ধরে থানায় নিয়ে যাওয়া হয়। তো আমাকে 2 জন সাংবাদিক ওইখানে ছিলেন, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। আমি সেখানে সাক্ষাৎকার দিয়েছি, আমি বলেছি যে কী হয়েছিল। তারপর আমরা থানায় যাই রাত 10টা নাগাদ। সেখানে ওসি সাহেবের সাথে আমরা কথা বলি, ওসি শাহিন। ওনাকে সব কিছু বলার পরে ওনারা বলেন যে ঠিক আছে, ঘটনাটা অনেক গুরুতর সমস্যাপূর্ণ হয়ে গেছে। আর আরেকটা জিনিস যেটা হয়, আমাকে এই ইউথ রেভলিউশন অ্যাসোসিয়েশনের একটা ভাই খুব সেফলি বাস থেকে নামায়। এবং তারপরেই যেটা আমার অ্যাবসেন্সে একটা ঘটনা ঘটে যায়, সেটা হচ্ছে ওই ভাইকে বাসে একা পেয়ে যে আরেকটা ড্রাইভার আর হেল্পার ছিল, ঠিক আছে, 2টা ড্রাইভার একটা হেল্পারের মধ্যে একজনকে আটক করা হয়েছে পরে। এর মাঝখানে ওরা 3 জন মিলে ওই নূরনবী ভাইকে নিয়ে হচ্ছে আপনার গাড়ি হোসেন মার্কেটের দিকে টান দিয়ে চলে যায়। এবং তখন তাকে একা পেয়ে রড দিয়ে তাকে অনেক আঘাত করা হয় এবং সে গুরুতরভাবে আহত হয়েছে। এরপরে রাস্তার লোকজন, সেই অ্যাসোসিয়েশনের লোকজন সবাই অনেক কষ্টে গাড়িটাকে আটকানোর পরে তাদেরকে ধরা হয়। এবং তখন হচ্ছে প্রথম যে ড্রাইভার এবং যে হেল্পার তারা পালায় যায়। তো এরপর আমরা যখন থানায় যাই রাত 11টা নাগাদ, তখন ওসি সাহেবের সাথে কথাবার্তা শেষ করে আমরা মামলার এজাহার লেখানোর জন্য উপরে যাই। আমাদের মামলার এজাহার লিখে শেষ করতে করতে রাত 3টা বেজে যায় থানায়। তো তখন ভালো হয়েছে যে পুলিশ অনেক হেল্প করছে, অনেক হেল্পফুল ছিল। আচ্ছা, থাক, পুলিশ নিয়ে আসলে কিছু এখন বলা উচিত হবে না। তবে আমি ভাবি নাই যে এত তাড়াতাড়ি ধরা পড়বে। থ্যাঙ্কফুলি ধরা পড়ছে। সেই যে ড্রাইভার তার নাম হচ্ছে হালিম, প্রথম ড্রাইভার, এবং পরের যে ড্রাইভার তার নাম হচ্ছে আমির হোসেন। এই 2 জন ড্রাইভারকে ধরে আনা হয়, আটক করা হয় রাত 1টা-1:30 নাগাদ। আমরা তাদেরকে দেখি এবং তাকে বর্তমানে হাজতে রাখা হয়েছে। এখন সবথেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, এই ড্রাইভারটা বাসায় যায়, গিয়ে সে ড্রেস চেঞ্জ করছে, সে ফ্রেশ হয়েছে, তাকে দেখে একদম ফ্রেশ মনে হচ্ছে। মানে এত কিছু ঘটে গেছে, এটা দেখে আসলে তাকে বোঝার কোনো উপায় নাই। আমি সব থেকে অবাক যে জিনিসটাতে হয়েছে সেটা হচ্ছে ড্রাইভারের বউ এত সুন্দর, আসলেই মানে ভীষণ সুন্দর। মানে গরিব মানুষ যে সুন্দর হবে না ব্যাপারটা তা না, তবে আমি তাকে দেখে অবাক হয়ে গেছি। এবং সেই মহিলা এক প্রকার আমার পা ধরার জন্য বলতেছে, পা ধরে বলতে চাইতেছে, মানে এরকম একটা অবস্থা যে সে চাচ্ছে আমার পা ধরে হলেও মাফ চাইতে। আপা, আমার 2টা ছোটো ছোটো বাচ্চা আছে, আপনি এই মামলাটা উঠায় নেন, আপনি আমার স্বামীর কোনো ক্ষতি করেন না। আমি বললাম, আপনার স্বামী কী করছে আপনি কি জানেন? আপনার স্বামী আমাকে এতগুলো মানুষের সামনে কোনো কারণ ছাড়া বলছে যে আমাকে রেপ থ্রেট দিছে। এরপর সে চুপ, এবং সে কন্টিনিউয়াসলি সে তার হাজব্যান্ডের জন্য প্লিড করতেছে আমার কাছে। দেন আমি আর কোনো কথা বাড়াই নাই, বিকজ থানায় পুলিশ ছিল এবং পুলিশের সামনে আসলে মব করা বা নিজে কোনো অ্যাকশনে যাওয়াটা একেবারেই আইনানুগ না, ঠিক আছে? আইন বহির্ভূত একটা কার্যক্রম হবে এবং আমি একজন শিক্ষিত মানুষ, আমার এটা করা উচিত হবে না। সবথেকে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যে লোকটা হালিম, যে ড্রাইভারটা এতগুলো বাজে বাজে কথা বলছে, যার কারণে এতগুলো অকারেন্স হয়েছে, তার ফেসের মধ্যে বিন্দু মাত্র কোনো গিল্ট নাই। সে আমাকে দেখে বলতেছে যে আমি তো আপনার কাছে মাফ চাইছিলাম, আপনি এত কাহিনী করছেন কেন? মানে আমি অবাক হয়ে গেছি যে মানে কী পরিমাণে একটা মানুষ অ্যাবসেন্স মাইন্ডেড হইলে সে হচ্ছে মানে এই সমস্ত কথা সে বলতে পারে। তার মধ্যে কোনো গিল্ট নাই। সে আমাকে মানে কী বলছে, কেন বলছে সে নিজেও জানে না। আর সবথেকে মজার জিনিস হচ্ছে এই ড্রাইভারটাকে গত 4 দিন আগে পূর্ব থানা
মাদক মামলার আসামি ছিল, তাকে হচ্ছে জামিন দেওয়া হয়েছে। তারপরে সে ভিক্টর বাসে জয়েন করছে এবং জয়েন করে সে বাস চালানো শুরু করছে। তাহলে এখানে তো ভিক্টর বাসের যে মালিক যারা ছিল তাদের তো মানে এটা ভুল হয়েছে। একটা মাদকে আটককৃত আসামিকে তারা কিভাবে বাসের ড্রাইভার হিসেবে রাখে, সে তো আসলে কারোর জন্য সেফ না। আমরা জানি যে ভিক্টর গাড়ি হচ্ছে আপনার এশিয়া পাম্পে গিয়ে পার্ক হয়। সে যেই মুহূর্তে আমাকে এবং নুরনবী ভাইকে, যে ভাইটা আহত হয়েছে সেই ভাইকে প্রথমে ইম্পেরিয়াল হসপিটালে নেওয়া হয়েছে, তার মানে বুকে প্রচণ্ড আঘাত লাগছে রডের কারণে। ওইখান থেকে তাকে ট্রান্সফার করা হয়েছে উত্তরাতে, উত্তর আধুনিকে নেওয়া হয়েছে, সেখানে কোনো মানে এক্সট্রা ব্যবস্থা অ্যাভেলেবেল ছিল না। ক্রিসেন্টে নেওয়া হয়েছে, ক্রিসেন্ট থেকে শেষে আরেকটা লেক ভিউ, সেখানে তাকে ট্রান্সফার করেছে রাত 3টা বাজে। তার কন্টিনিউয়াসলি বমির সাথে রক্ত বেরোচ্ছিল, তাকে এইচডিউতে রাখা হয়েছিল। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এই যে লোকটা যে কি করছে তার কোনো গিল্ট নাই। এবং আমি পরে দেখলাম, আমরা যখন তো রাত শেষ পর্যন্ত ছিলাম, আমাকে পুলিশ হচ্ছে, যেহেতু রাত হয়ে গেছে, আমাকে এবং আমার হাজব্যান্ডকে সেফলি বাসায় পৌঁছাই দিয়ে গেছে তাদের পুলিশ ভ্যানে করে। আমি তাদের প্রতি অসংখ্য গ্রেটফুল, যেহেতু মানে এটা তাদের দায়িত্ব, বাট দায়িত্ব কজন পালন করে, ঠিক আছে? তারা আমাদের শিক্ষাগত যোগ্যতা হোক বা মানুষ হিসেবে বা নাগরিক হিসেবে যেটা হোক, আমাদেরকে সেফটি দিয়ে ওনারা বাসায় পৌঁছাই দিচ্ছে, সেটার জন্য আমি অসংখ্য গ্রেটফুল। তো ব্যাপারটা হচ্ছে যে আমি কিছু লোকজনকে দেখলাম যারা সম্ভবত বাসের মালিক পক্ষ হতে পারে বা এলাকার লোকজন, তারা ওই ক্রিমিনালের সাপোর্ট নিয়ে বলতেছে, আমাদেরকে অনেকবার রিকোয়েস্ট করতেছে যে বাসটা ছেড়ে দেন, বাস তো কোনো অপরাধ করে না, এটা তো একটা বস্তু। বাস হচ্ছে ক্রাইম সিনের একটা ইম্পর্ট্যান্ট অবজেক্ট, এটা আমি কেন ছাড়বো? বাস ছেড়ে দিলে তো আমাকে পরের দিন শুনতে হইতে পারে যে আমি মিথ্যা কথা বলতেছি, আমার হচ্ছে ড্রাইভারের সাথে কোনো পার্সোনাল ইস্যু আছে। ড্রাইভার ওখানে ছিলই না, এই বাসে কিছু হয়ই নেই, সব আমরা বানাইছি, মিথ্যা কথা বলতেছি, তাই না? তো বাস ছাড়ার তো প্রশ্নই আসে না। আর তারপরের কথা হচ্ছে, আমি এরকমও কথা শুনছি যেগুলো আসলে আমার একটা সময় কি মনে হচ্ছে যে আল্লাহ, আমি কেন বাসে কথা বলতে গেছিলাম? এর থেকে বেটার আমি মরে যেতাম অ্যাক্সিডেন্ট করে। আমি কেন কথা বলতে গেছি? আজকে আমার কথা বলার কারণে, ভয়েস রেজ করার কারণে আমার মানহানি তো হয়েছে। আমার জন্য একটা ভাই, যে হচ্ছে খুবই ভালো অবশ্যই, না হলে সে আমার সাহায্য করার জন্য আগে আসতো না, সেই ভাইটা এত গুরুতরভাবে আহত হয়েছে। শেষে আমাকে এই কথা এসে থানায় শুনতে হচ্ছে যে এত সিলি ম্যাটারে এই জিনিসটা আপনারা তো বাড়াইছেন কেন? এত সিলি ম্যাটার আপনারা তো বাড়াইছেন কেন? আচ্ছা, এখানে কোনটা সিলি ম্যাটার? আমি একটু জানতে চাই, এখানে কোনটা সিলি ম্যাটার? মানে আমার কিছু হয় নাই, যদি হইতো তখন কী হইতো? তখন ব্যাপারটা বড় হয়ে যেত। আমাদের প্রবলেম কি, আমরা আসলে প্রিকশন নিয়ে ভাবি না, আমরা ভাবি প্রিভেনশন নিয়ে ভাবি না। আমরা ভাবি কি যে পরে কি হয়েছে, মানে আমার রেপ হয়ে যেত, তারপরে তারা চিন্তা করতো যে না, মেয়েটা তো মরে গেছে, এখন আমরা একটু বিচার টিচার করি, মানুষকে একটু দেখাই যে আমরা ন্যায় বিচারের পক্ষে আছি। আর সেই লোককে হচ্ছে তেহারি খাওয়ানো হচ্ছে, ঠিক আছে? এখন এটা থানার নিয়ম, কিছু করার নাই। বিকজ আল্লাহ না করুক কালকে আমাকেও কেউ হচ্ছে মিথ্যা অ্যালিগেশন দিয়ে থানায় পাঠাইতে পারে, সেটা তো পরে কোর্ট প্রুফ করবে, ম্যাজিস্ট্রেট কোর্ট হোক বা জজ কোর্ট হোক, যেটাই হোক সেটা ওনারা প্রুফ করবে, এটা তো পুলিশের দায়িত্ব না। তো আমি নির্দোষ বা মানে গিল্টি সেটা তো হচ্ছে পুলিশ ডিসাইড করবে না। তো আমাকে ব্যাড ট্রিটমেন্ট দেওয়ার তাদের কোনো রাইট নাই, ঠিক আছে? সব ঠিক আছে, সেটা নিয়ে আমার আসলে কথা বলার দরকার ছিল না, আমি সরি। সে তেহারি খাক কাচ্চি খাক, সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার, যদি তার ফ্যামিলি অ্যাফোর্ড করতে পারে। তবে আমি অনেক হতাশ হয়েছিলাম যে যেহেতু ঘটনাটা গতকালকে ঘটছে, আজকে শুক্রবার, যেহেতু রবিবারের আগে হচ্ছে বেল গ্র্যান্টেড হয় না, আমি আদৌ জানি না এই মামলাটা আসলে কত দূর যাবে। তবে সারা দেশে তো সবসময় অনেক কিছু হইতে থাকে, ছোটোখাটো বড় অনেক কিছুই হয়, কখনো তো থানা পুলিশ দেখি নাই। তবে একটা সময় গিয়ে মনে হয়েছে যে যা কিছু করছি সব কিছু হোপলেস, হয়তো বা কোনো রেজাল্টে আসবে না। কারণ কি, এই যে মানুষটা হালিম, যে ড্রাইভারটা, একে আমি ধরেন মামলার রায় দেওয়া হলো, একে 3 মাসের জন্য জেল, 6 বছরের জেল, এনিথিং। 6 বছর পরে যদি সে বের হয় সেম মেন্টালিটি, অথবা তার মেন্টালিটি আরও ক্রুশাল হয়ে সে যদি বের হয়, তাহলে আসলে এগুলোর দরকার কী ছিল, তাই না? তার জন্য তো আমাকে কোর্টে যাইতে হবে, আমি যেহেতু বাদী, আমাকে কোর্টে যাইতে হবে, আমার সাথে রিলেটেড মানুষগুলোকে হয়রানি করতে হবে। তো এই যে একটা প্রসিজার, এই জিনিসটার মধ্যে দিয়ে যে আমরা এতগুলো কষ্ট করলাম, এত কিছু করলাম, এই মানুষের মধ্যে তো কোনো ফিলিংস নাই। সে ভাবতেছে আমি যা করছি ভালো করছি, এটা আমার রাইট, বাই বর্ন রাইট আমার। তো মানে আসলে কালকে থেকে এই পর্যন্ত মাথায় এতগুলো জিনিস আসছে,
যে মানে একটা মানুষ কি করে এতটা ডিসঅনেস্ট, এতটা নোংরা মন মানসিকতা হইতে পারে আসলে। আমাদেরকে এই যে দেশে তো নিয়মকানুন রক্ষা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী আছে, ঠিক আছে, কিন্তু আমাকে একটা মানুষ কতক্ষণ পিটায় মাইরে ধরে ঠিক করবে যদি না আমার নিজের বিবেক কাজ করে, তাই না? এখন এটার জন্য কি আমাদের শিক্ষা ব্যবস্থা দায়ী নাকি আমাদের দারিদ্রতা দায়ী? এই যে আমাদের রুট থেকে যে প্রবলেমগুলো, এগুলো কি কখনো সলভ হবে না? তাই না? মানুষের তো আসলে ডিসঅনেস্ট হওয়ার, খারাপ হওয়ার একটা লিমিটেশন থাকা উচিত। কেউ যদি ভিডিওটা দেখে থাকেন প্লিজ শেয়ার করেন। আর আমাকে আজকে সারাদিন ব্যাপী অনেক রিপোর্ট থেকে, নিউজ পোর্টাল থেকে কল দেওয়া হয়েছে। আমি এই ঘটনাগুলো বলছি। আর আমার হাজব্যান্ড যেহেতু জগন্নাথ ইউনিভার্সিটির রানিং স্টুডেন্ট, তো ইউনিভার্সিটির জবিয়ান যে গ্রুপগুলো বা ইউনিভার্সিটির যে পোর্টালগুলো, সেগুলো তো অলরেডি নিউজটা সবাই জানছে। পুলিশ বলছে যে 1-1.5 সপ্তাহ বা 2 সপ্তাহ লেগে যাবে চার্জশিট রেডি করার জন্য, এরপরে হয়তো বা কোর্টে দেওয়া হইতে পারে। তো এটার কি হয় ফার্দার আমি ইনশাল্লাহ জানাবো। আমি জানি না আসলে আমার খুব একটা নলেজ নাই এই জিনিসগুলো সম্পর্কে, এবং নলেজ না থাকাটাই তো স্বাভাবিক, কারণ আমি একটা সিম্পল মেয়ে, একটা সিম্পল মানুষ যে একটা স্টুডেন্ট। আমি তো কখনোই যে থানা, পুলিশ, আদালত এগুলো মারাই নাই, মানে আমি তো এগুলোতে পা মারাই নাই, তাই না? যে আমি ওখানে গেছি আসছি, আমার অভ্যাস আছে। আমি ইভেন এতটা আমি ইম্যাচিওর যে আমি পুলিশের থানায় গিয়ে আমি নিজের রাগ কন্ট্রোল করতে পারতেছি না। আমি পুলিশকে জিজ্ঞেস করতেছি যে আমি যে এই যে এত কিছু করতেছি, রাত ধরে বসে আছি, আপনাদেরকে বললাম এজাহার লিখতেছেন, এটার কি কোনো ফলাফল আসবে? মানে আমি ডিরেক্টলি, আমার হাজব্যান্ড আমাকে এরকম আঙুল দিয়ে বলছে চুপ চুপ, কথা বলো না, এগুলো বলো না। মানে আমি এতটা ইমেচিওর, আমার আসলে দেশের শিক্ষা মানে এই ব্যবস্থার, আইন ব্যবস্থার উপরে এতটাই মানে সন্দেহ, আমি আসলেই কনফিউজড যে আসলেই কোনো লাভ হবে কিনা। এবং আমি পুলিশকে জিজ্ঞেস করতেছি যে আপনারা কি আদৌ কাজ করবেন নাকি আপনারা টাকা খেয়ে ছেড়ে দেবেন। আমি আমি জানি না আসলে আমার এটা ভাবাটা স্বাভাবিক কিনা। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই যে আমি খুব সিম্পল একটা মানুষ। আমি ফেসবুক ইউজ করি না, আমি টিকটক ইউজ করি না, আমার কোনো ইনস্টাগ্রাম নাই, আমার ফেস কেউ চিনতো না। সাডেনলি আমার কাছে মনে হয়েছে যে আমি ইউটিউবে কিছু এডুকেশনাল ভিডিওস দিব, যেহেতু আমি স্টুডেন্ট পড়াই, হয়তো বা কারো হেল্প হইলে হইতে পারে। সেই মানে সেই ইয়েতে আমি হচ্ছে এই যে একটা ইনসিডেন্ট ঘটলো, দ্যাটস আমি ইউটিউবে এসে কথাগুলো বলতেছি, না হলে কখনোই হচ্ছে এই জিনিসগুলো বলা হইতো না। আশা করি ভালোই হবে। আর আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে আশা করি যে আপনারা হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর দোয়া করবেন যেন এই মামলার একটা বিহিত হয়। কারণ দেশে এরকম একটা একটা করে কীটপতঙ্গ যদি আমরা ঠিক করতে পারি, তাহলে হয়তো বা আশা করা যায় যে বাংলাদেশটা কখনো না কখনো মানুষের বসবাসের উপযোগ্য হবে। আসসালামু আলাইকুম।